নমস্কার, গ্লোব টিভির ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, কারণ ভালো যে আপনাদের থাকতেই হবে, কারণ আপনাদের পাশে রয়েছে যে সেই মানুষটি যিনি আপনাদের জীবনের চলার পথের নানান সমস্যার কারণটা খুঁজে বার করে দেন, আর যিনি সমস্যার কারণ খুঁজে দিতে পারেন, সমাধানের পথটাও কিন্তু তিনিই দেখিয়ে দিতে পারেন। কারণ জ্যোতিষ শাস্ত্র আর তন্ত্র নিয়ে তার রয়েছে অগাধ পড়াশোনা, অগাধ জ্ঞান, পড়াশোনা আর পারদর্শিতা। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরা তন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আর রণজিৎদার অনুষ্ঠান মানেই কিন্তু অনেক অজানা জিনিস যা আমরা জানতে পারি দাদার কাছ থেকে। আমাদের মনে তো অনেক রকমের ইচ্ছা থাকে, যতদিন বেঁচে আছি ইচ্ছার কোনো শেষ নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইচ্ছা পূরণ হয় না, ইচ্ছা পূরণে বাধা চলে আসে। যোগ্যতা রয়েছে তবুও কোনোভাবে যেন সেই ইচ্ছার পূর্তি হয় না। কেন হয় না এই ইচ্ছা পূরণে, কেন বাধা চলে আসে, এই নিয়ে আজকে আমরা রণজিৎদার কাছ থেকে শুনবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 033-2571-2255-2266 এবং 033-4008-1437। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরা তন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরও আরেকবার এই অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ দাদা, আমাদের মনে সবার ইচ্ছা থাকে যে ওটা করব, এটা করব, সেটা করব, কিন্তু অনেক সময় দেখা যায় যে যোগ্যতা রয়েছে সেই জিনিসটা করার, কিন্তু হচ্ছে না, কত না কোনো দিক থেকে যেন বাধা চলে আসছে। এই যে ইচ্ছা পূরণে বাধা কেন হয়? খুব ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ আলোচনা, বিভিন্ন আলোচনা করে থাকি আমি, সেই বিভিন্ন আলোচনার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে আমাদের ইচ্ছের তো সীমা নেই, ইচ্ছে আমাদের অনেক কিছুই হতে পারে, কিন্তু দেখতে হবে কোন ইচ্ছেগুলো আমাদের সফলতা দেবে আর কোন ইচ্ছেগুলো আমাদের ব্যর্থতায় আসবে। সেটা কিন্তু মূল ভাব, কিন্তু এর আগেও আমি বহুবার বলেছি, ঠিক আছে, আবারও আমি উল্লেখ করছি, সেটার কিন্তু মূল ভাব হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে আমাদের মনকে বিশ্লেষণ করা হয়। চতুর্থ ভাব থেকে যেমন বুদ্ধি, পঞ্চম ভাব থেকে আমাদের মন থেকে হয় ইচ্ছে। এই যে মনের ইচ্ছে, এই মনের ইচ্ছেটাকে কিন্তু আমাদের দেখতে হবে, প্রথম হচ্ছে পঞ্চম ভাব, তারপর তার সাথে দেখতে হবে তৃতীয় ভাব এবং জন্মছকের নবম আবার একাদশ ভাব। কেন? জন্মছকের নবম আর একাদশ ভাব তোমাকে দিচ্ছে, নবম ভাব দিচ্ছে ভাগ্য, একাদশ ভাব দিচ্ছে জন্ম ছক ভিত্তিক সাফল্যের পরিমাণ, আবার ইচ্ছের একাদশ হচ্ছে তৃতীয়। এইরকম ভাবে তো বিচারটা কেউ করে না। অ্যাকচুয়ালি ইচ্ছা ভাব দেখতে যাবো আমি পঞ্চম আর একাদশকে নিয়ে অনেকে বিচার করে ফেলছে যে তোমার ইচ্ছে এটা, ইচ্ছে পূর্তি হবে কিনা, কিন্তু ইচ্ছে ভাবের সাফল্য ভাব অর্থাৎ তৃতীয় ভাবকে দেখতে হবে। তাহলে 3, 5, 9, 10 এইরকম একটি কানেকশন থাকলে জন্ম ছকের মধ্যে, সেক্ষেত্রে ইচ্ছা পূর্তির জায়গায় আসবে। কিন্তু দেখা যাচ্ছে সেই সময় জন্ম ছকে শনির 7.5 চলছে, কিংবা শনির ঢাইয়া চলছে, বা শনির দশা অন্তর্দশা চলছে, অথচ 3, 5, 9, একাদশ এই ভাবগুলোর মধ্যে শনি কারোর সঙ্গেই কিন্তু কানেক্টেড নয়, কিন্তু জন্মছকে শনিটি নিচস্থ হয়ে মেষ রাশিতে বসে আছে, কিংবা শত্রুঘর সিংহ রাশিতে বসে রয়েছে। তাহলে ইচ্ছে থাকলে হবে না, সেই ইচ্ছা পূর্তির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে তখন সেই গ্রহ। তোমার জন্মছক বলছে ইচ্ছা পূর্তি হবে, তখন গ্রহ বলবে দাঁড়াও, আমার টাইমটা আমি কাটিয়ে নিই, তারপর তোমাকে তোমার ইচ্ছা পূর্তি করতে দেবো। এখন আমি রাজত্ব করতে এসছি, সুতরাং আমি রাজত্ব করব। শনির দশা 19 বছরের স্প্যান, সেই 19 বছরের শনির দশার মধ্যে যে ইচ্ছেটা রইল, তাহলে সেই ইচ্ছেটা সফলতার দিকে যাচ্ছে না। 19 বছরের ইচ্ছে একটি চেপে যাওয়া মানে তাহলে কি হচ্ছে, সেই ইচ্ছে কিন্তু ব্যর্থতায় চলে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ভাগ্য এবং
তার সাথে সাথে একাদশ ভাব বা ইচ্ছে ভাব এইগুলো দেখার সাথেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইচ্ছে সফলতা পাওয়ার জন্য যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সময়ে তোমার সময়ের সাথে যদি ভাব মেলে ইচ্ছা পূর্তি অবশ্যই হবে। দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নামটা বলবেন। অজয় সামন্ত। জন্ম তারিখ? 28 জুলাই 1999। জন্ম সময়? রাত্রি 10:11। জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর থেকে দাদার অনুষ্ঠান তুমি এখন দেখছো, তাই তো? আচ্ছা, টিভিতে দেখছো না মোবাইলে দেখছো? মোবাইলে দেখছো। দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আমি দেখছি অনেকদিন ধরে দেখছি, কিন্তু লাইভে আমি ঠিক লাইভে পাই না। আমি মানে যেগুলো আইলে মানে যেগুলো ধ্যান চালিয়ে সেগুলো আমি দেখি, কিন্তু আগে লাইভ। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, প্রেডিকশন খুব ভালো করে। ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো। আচ্ছা, নামটা আরেকবার বলো তোমার। অজয় সামন্ত। অজয় বাবা, অজয় তোমার যেটা দেখা যাচ্ছে জন্ম বার ছিল হচ্ছে বুধবার, তাই তো? জন্ম বার ছিল হচ্ছে বুধবার। এবার বলো, যে কোনো একটি প্রশ্ন করো, কারণ অনেকের ফোন আসে তো, সবারটাকে নিয়ে আমাকে বলতে বলো যে কোনো একটি প্রশ্ন। কেরিয়ার বলতে অনেক কিছু বোঝায়। কেরিয়ার বলতে তাহলে তোমার এই বয়সে ধরে নিচ্ছি প্রথম চাকরি বা রোজগারের জায়গাটাকে আগে হিট করছি। কেরিয়ার বলতে শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ অবধি পুরোটাই কেরিয়ার, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এখন তোমার কর্মটাকে, তোমার বয়স অনুপাতে আগে তোমার কর্মটা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমার ক্ষেত্রে মকর রাশি, তার সাথে মীন লগ্ন, মীন লগ্ন মকর রাশি, এবং সব থেকে বড় গন্ডগোল হচ্ছে অষ্টমে কিন্তু তোমার মঙ্গল বসে রয়েছে। প্রথম সাবধান করবো, বাইক স্কুটি এইগুলো চালালে কিন্তু খুব সাবধান, কারণ পথ দুর্ঘটনার একটি সম্ভাবনা রয়েছে। আমার অনুষ্ঠানে আমি বরাবর বলে এসেছি অষ্টমে মঙ্গল কিন্তু মারক, এটা মাথায় থাকতে হবে। তার সাথে ভাগ্যপতি আবার অষ্টম, সুতরাং তোমার কাজকর্মের জায়গা হতে গিয়েও হচ্ছে না। কেন? কারণ মকর রাশিতে এখন বর্তমানে শনির 7.5 চলছে। প্রচন্ড কষ্ট পেয়েছো, প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে গেছো, এখন কিছুটা হলেও রিলিফ পাচ্ছ। কিন্তু যেহেতু লগ্ন থেকে বৃহস্পতির অবস্থানটাও কিন্তু লগ্নের দ্বিতীয় শনি যুক্ত, জ্ঞান থাকা সত্ত্বেও শনি বৃহস্পতি যোগ, প্রবল জ্ঞান, প্রবল ভদ্র মানুষ তুমি, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার কর্মের উন্নতি করতে পারছো না, বা কর্মের কিছু ভালো সাফল্য দিক দেখতে পাচ্ছ না। একটাই কারণ, ভাগ্যপতি তোমার খুব একটা সহায়ক নয়। তার শেষ মুহূর্তে গিয়ে তোমার কর্মে কোথাও না কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে, হওয়া কাজ হতে গিয়েও তোমার হচ্ছে না। এটাই হচ্ছে তো। এই জায়গাটাকে একটু সমাধান করতেই হবে, না হলে হবে না। কারণ ভাগ্যপতি অষ্টমী, আমি অনুষ্ঠানে বরাবরই এই বিষয়ে বলে আসছি। তুমি আমার অনুষ্ঠান দেখতে থাকো, প্রয়োজন পড়ে মেদিনীপুরে এসে আমার সঙ্গে দেখা করো, মেদিনীপুরে আমার চেম্বার রয়েছে। এইটাকে একদম জবলেস দেবে তো, 7.5 চলছে, ভাগ্যপতি অষ্টম, জব তো তোমাকে একদম 12টা বাজিয়ে দেবে। শুরুতেই বলছি কিচ্ছু হচ্ছে না, সবাই তোমাকে নাচাবে, আরে আসিস একটা কাজ হবে 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 করছে, মানে হয়েও মুখের কাছে এসে ফেরত যাচ্ছে, এরকম হচ্ছে। এটাই হবে ভাগ্যপতির জবটা। এই মুহূর্তে এই ছক এখন বলছে জব হওয়া তোমার কপালের জন্য শুভ নয়। তোমাকে এইটাকে যদি সঠিক প্রতিকার না করে, জন্মছকে শনি নিচস্থ, মঙ্গল অষ্টম, শনি মঙ্গল সমসপ্তম, ঝঞ্ঝাটপূর্ণ জীবন, তার সাথে রাহু বুধ রবি যুক্ত। তুমি লোকের যতই ভালো করো, লোক তোমার পেছনে দেখো বদনাম করছে, কারণ রবিটা রাহু যুক্ত, তো বদনাম যোগ। তোমার যশ নেই, কেউ তোমার সুনাম করে না, শুধু তোমাকে দিয়ে দরকারে কাজ গুছিয়ে নেবে, তোমাকে দিয়ে খাটিয়ে নেবে, খাটানো হয়ে গেলে এবার ভুলে যাবে। এটাই হয়তো তা ঠিক আছে। তো আমি তোমাকে একটা অ্যাডভাইস করব, যেমন সমস্যা আমাদের শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, সেই রকমই তোমাকে আমি বলবো এই প্রবলেম, এই ছকে প্রবলেমটা অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম। যদি নিজের সঠিক প্রতিকার না করো, তুমি একই তিমিরে থেকে যাবে। যে উন্নতিটা করার প্রয়োজন জীবনে, সেটা করতে পারবে না। স্ট্রাগল হোল লাইফ তুমি করে যাবে, স্ট্রাগল করতেই হবে তোমাকে, হোল লাইফ স্ট্রাগল করে যেতে হবে। প্রতিকার দিলে কি হবে,
স্ট্রাগল করলে সেই ডেভেলপমেন্টটা পাওয়া যাবে। আমি ভাগ্য পরিবর্তন কিছু করতে পারবো না, আমি অনুষ্ঠানে বরাবর বলে এসেছি, ভাগ্য পরিবর্তন বাবা করতে কারোর পারবো না, কিন্তু ভাগ্যের যে বাধা আছে সেই বাধা, ভাগ্যের যে বিপদ আছে সেই বিপদ সম্বন্ধে তোমাকে জানিয়ে দিয়ে তার প্রতিকার ব্যবস্থা করে সেই বিপদ আর বাধাগুলোকে তোমার সাথে সাথে কাটাতে সহায়তা করব। বোঝা গেল? কর্ম প্লাস চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়ালস টু ফল, এটা কিন্তু বলাই আছে শাস্ত্র নিয়মে। দেখবে এটা আমি সবাইকেই বলছি, আমার যারা লাইভ দেখছে, যদি পরিশ্রম করলে সবাই যদি উন্নতি হয়ে যেত, সবাই যদি রাজা হয়ে যেত, তাহলে গাধা পরিশ্রম প্রচুর করে, গাধা তাহলে বনের রাজা হতো। আর সিংহ বনের মধ্যে ঘুমিয়ে থাকে, শুধু একবারই শিকারে বেরোয়, আর সিংহকে দেখে সবাই পালায়, তাহলে সিংহ পশুরাজ হতো না, তাই না? তাহলে পরিশ্রম যে করব, এটা আমার আলোচনার মধ্যে আজকে আমার অ্যাঙ্কার আলোচনাটা তুলেছে মন, ইচ্ছা প্রতি। তোমারও একটা ইচ্ছে আছে, তোমার পঞ্চমপতি কোথায় রয়েছে? তোমার পঞ্চমপতি চন্দ্র, মনের দিক থেকে খুব ভালো, প্রচন্ড সাদাসিধা ছেলে, একটু ভালোভাবে জীবন কাটাবো, পঞ্চমপতির ইচ্ছে। কিন্তু পঞ্চমপতিতে দুর্বল কেতুযুক্ত, মাঝে মাঝে দেখবে ঘুমের ডিস্টারবেন্স আসবে, সাপের স্বপ্ন দেখবে, একটু একটুতেই মাইন্ড খুব ডিস্টারবেন্স থাকবে, মনে খুব বেদনা, মনে খুব দুঃখ পেয়ে যাবে একটু একটুতেই। এই ঘটনাগুলো ঘটে। তাহলে এইগুলোকে বাবা একটু প্রতিকার করে নাও, না হলে ওই বললাম গাধা আর সিংহের মধ্যে পার্থক্য। তুমি হয়তো গাধাও না, তুমি সিংহও হতে পারবে না, কিন্তু গাধার থেকে চালা ঘোড়া তো হতে পারবে। ডোন্ট মাইন্ড, আমি কাউকে কিন্তু আন্ডার এস্টিমেট করছি না, আমি উদাহরণের ব্যাপারটা বোঝাচ্ছি, ঠিক না? আমি তোমাকে নিচস্ত করছি না, তো বোঝাচ্ছি, যুক্তিটা বোঝো। খাটলে সবসময় উন্নতি হয় না, খেটে তো যাবে, কিন্তু ভাগ্য কি তোমার সাথ দিচ্ছে? ভাগ্যপতি তো অষ্টমে, একটু প্রতিকার করতেই হবে বাবা, না হলে ডেভেলপমেন্ট নেই। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। অনেক মানুষ আছে এই রকম থাকছে যারা চেষ্টা করে যাচ্ছে। আমি বারবার তাদেরকে একটা জিনিস বুঝেছি, প্রচুর চেষ্টা করে যাচ্ছে, প্রচুর চেষ্টা, দাদা কর্মে আমি কিছুতেই সাফল্য পাচ্ছি না। আরে বাবা, তুই চেষ্টা করছিস, তোর কর্মের ট্র্যাক ঠিক নেই, একটা জ্যোতিষগতভাবে দেখতে হয়, তার সাথে সাথে দেখতে হবে তোমার সময় কি যাচ্ছে, তারপর তো হচ্ছে যে চেষ্টা প্লাস কর্ম, তার সাথে প্লাস দাও ভাগ্যটা। দেখো তোমার ভাগ্যপতি, যাদের ভাগ্যপতি নিচস্থ, যাদের ভাগ্যপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ, অষ্টম মানেই কষ্টম, এটা আমি বহুবার বলে এসেছি, ষষ্ঠ অষ্টম দ্বাদশে যাদের ভাগ্যপতি অবস্থান করে রয়েছে, তাদের হওয়া কাজ হতে গিয়ে হবে না, একদম একদম ডেফিনেটলি হওয়া কাজ হতে গিয়ে হবে না। জোর গলায় জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী বলছে, ভাগ্য যদি সহায়তা না থাকে না, তুমি যত জ্ঞানী হও, যত পড়াশোনা জানো, যত তোমার সোর্স থাকুক, ভাগ্য সহায় যদি না হয়, তোমার কর্মের জায়গায় তুমি ইমপ্রুভ করতে পারবে না। তা সে চাকরি হোক, পেশা হোক, দোকানের মধ্যে তুমি কাজ করো, তোমার নিজের দোকান হোক, যাই হোক না কেন, ভাগ্যের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। আমি সব সময় আগে দেখি ভাগ্যে তোমার উন্নতি আছে কিনা। ভগবান মানুষ হিসেবে পাঠিয়েছে, উন্নতি এবং অবনতি দুটোই কিন্তু আমাদের মধ্যে দিয়েছে, তার মধ্যে থেকে সঠিক জায়গা বিচার করে সেই আমাদের নেগেটিভিটিটাকে কমিয়ে পজিটিভনেসটাকে বাড়ানোটাই হচ্ছে আমি আমার কাজ বলে মনে করি। তোমার ভাগ্যে আমি নতুন কিছু লিখতে পারবো না, লেখা জায়গাটাকে একটু পরিষ্কার করে দিতে পারবো, ব্রাশ আপ করে দেবো যাতে পরিষ্কার হয়, যে ধুলো পড়ে গেছে সেই ধুলোটাকে একটু পরিষ্কার করে দেবো, তা দিয়েই তোমার চলে যাবে, এতটুকু বলতে পারি। আর যারা মনে করছেন যে নিজেদেরকে সমস্যা থেকে বার করে নিয়ে আসবেন, শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদেরকে একটা সুন্দর জীবন দান করবেন সঠিক প্রতিকার গ্রহণের মাধ্যমে, তাদের জন্য দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, এই কথাটা আপনারা একটুখানি মাথায় রাখবেন। শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এনার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি বুকিং নাম্বার দুটি মিলিয়ে যোগাযোগ করুন। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে জানা নেই, সেক্ষেত্রে কিন্তু হোরাতন্ত্রের মাধ্যমে দাদা তার পূর্ণাঙ্গ কুষ্ঠি বানিয়ে সমস্যার সঠিক সমাধান করে থাকেন। এবং যারা কোনো কারণে
চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার জায়গা নেই, দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। দাদা, আরেকজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি ফোনে। অবশ্যই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ। কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। ছেলের নাম আর্য ব্যানার্জি। আর্যর জন্ম তারিখ 31/10/2012। আরেকবার বলবেন। 31/10/2012। 31/10/2012। হ্যাঁ, জন্ম সময়? জন্ম সময় ওর রাত্রেবেলায় হয়েছে, বুধবার না, রাত্রি কটা? রাত্রি 9:35 এরকম। রাত্রি 9:35। জন্মস্থান? জন্মস্থল আসানসোলের হয়েছে। আসানসোল। আচ্ছা, আপনি এখন রানীগঞ্জ থেকে কথা বলছেন? হ্যাঁ, আমি রানীগঞ্জ থেকে কথা বলছি। আচ্ছা, দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? না, আজকে প্রথম দেখছেন? অনুষ্ঠানে দেখছি। হ্যাঁ, বেশ। আর কিরকম লাগছে যদি একটু বলেন? ভালো লাগছে, কথাগুলো আমার খুব ভালো লাগছে শুনে, তার জন্য ফোন করলাম আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ। আর্য জন্মবার ছিল বুধবার, তাই তো? হ্যাঁ, রানীগঞ্জ থেকে বলছেন, মানে একদম আমার আসানসোলের চেম্বারের কাছাকাছি জায়গা রানীগঞ্জ। হ্যাঁ, আমার আসানসোলের চেম্বার থেকে তো দীর্ঘ প্রায় 15 বছর আসানসোলে চেম্বার করছি, প্রয়োজনে এসে দেখা করবেন। কেন বলি একটু বলে দিচ্ছি। আর্যর যে লগ্নপতি, এই বয়সে যে জিনিসটা পাওয়া যাচ্ছে যে ওর মঙ্গল রাহু বুধ ষষ্ঠে অবস্থান করেছে এবং শনি রবি যুক্ত। ছেলের কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না, জেদ প্রচন্ড বেশি। পঞ্চমে শনি রবি যুক্ত, রবি নিচস্থ, জেদ কিন্তু প্রচন্ড পরিমাণ বেশি থাকবে। এবং এই পঞ্চম ভাবটা, আজকের অনুষ্ঠান আমি যে জায়গাটায় শুরু করেছিলাম, পঞ্চম ভাব থেকে হচ্ছে মন, বিদ্যা বুদ্ধি মন। এই জায়গাটা দেখবেন পঞ্চম ভাবে যেহেতু নিচস্থ গ্রহ রয়েছে, মস্তিষ্ক খুব চঞ্চল হয়ে যাবে। পড়াশোনা করবে কিন্তু রেজাল্ট আউটপুট ঠিক জায়গায় দিতে পারবে না, এটা একটা। আর আপনার ছেলের কিন্তু বৃহস্পতি চন্দ্র কেতু যুক্ত, ছেলেরও কিন্তু চন্দ্র বিঘ্নিত, মানে দ্বিতীয় পতি দ্বাদশে রয়েছে। মেমোরিতে ছেলে পড়াশোনার জায়গাটা ধরে রাখতে পারবে না, এক্সপেক্টেড রেজাল্ট পেতে ব্যর্থ হবেন। লগ্নপতিটা রয়েছে হচ্ছে ষষ্ঠ স্থানে, শরীর স্বাস্থ্য নিয়ে ছেলেকে একটু ভোগাবে, কারণ রাহু মঙ্গল বুধ এই তিনটি একসাথে ষষ্ঠে বসে রয়েছে। এটা হরোস্কোপটা কিন্তু খুবই খারাপ। ছেলের কালসর্প দোষ রয়েছে, পূর্ণ কালসর্প দোষ রয়েছে। এর আগে কি কাউকে কখনো জেনেছেন বা জিজ্ঞাসা করেছেন ছেলের সম্বন্ধে? ছেলের পূর্ণ কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষ থাকার জন্য অদূর ভবিষ্যৎ কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট বাধাযুক্ত একদম। পঞ্চমের রাহু মঙ্গল, পঞ্চমের শনি রবি। পঞ্চমে শনি রবি থাকলে জেদ বেড়ে যায়। পঞ্চমে শনি রবি পড়াশোনায় মাঝে মাঝে ডিপ্রেশন দিয়ে দেয়, মনে রাখতে পারে না। তার সঙ্গে যেহেতু লগ্নপতির অবস্থান, কারণ জন্মছকের শুক্র রবি নিচস্থ অবস্থান, এই জায়গাটা কিন্তু খুব ডিস্টারবেন্স থাকবে। এবং নিচস্থ গ্রহ চতুর্থে বসে রয়েছে, শুক্রের স্থান চতুর্থে বসে থাকায় আপনার বাড়িতে দক্ষিণ পূর্ব দিকটা দূষিত এবং আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চতুর্থে নিচস্থ গ্রহ থাকলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হানি, মা স্ত্রী রোগের সমস্যায় কষ্ট পাবে। বোঝা গেল জিনিসগুলো? এবং বলুন আপনার ছেলে, প্রথম কথা হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো কি আপনি বুঝতে পারছেন? সেগুলো কি মিলছে? মিলছে, পুরোপুরি মিলবে। কারণ হচ্ছে আমি সঠিক বিচারটা আপনাদেরকে দিচ্ছি এবং লাইভে আপনি আমার সাথে কথা বলছেন। আপনি কোথা থেকে বলছেন বললেন? রানীগঞ্জ, তাই তো? রানীগঞ্জ থেকে সামান্য দূরত্ব আসানসোল ঘাটিগলি লতিকা লজে আমার চেম্বার আছে। শনিবার করে আমি থাকি আসানসোলে প্রায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেওয়া যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে একবার ফোন করে জেনে নিন। আমার যিনি সহায়ক তারা আপনাকে সাহায্য করে দেবে। আমি কোন শনিবার থাকছি, কখন থাকছি, আপনাকে সব বিস্তারিত, কারণ রানীগঞ্জের প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে। বলুন। নিচস্থ গ্রহ থাকলে, আজকে যদি আপনি আমার অনুষ্ঠান গত কয়েকদিন থেকে যদি দেখে থাকেন, লাস্ট 3-4টে যদি অনুষ্ঠান দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমি বারবার ধরে বলেছি পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন। পঞ্চম ভাব মন, এই ছেলের মস্তিষ্কই দুর্বল করে দেবে, মানে প্রচন্ড চঞ্চল মন, নয়তো প্রচন্ড শান্ত মন। মানে পড়াশোনাতে কনসেন্ট্রেশন বয়স বাড়ার সাথে সাথে 12টা বাজিয়ে দেবে। কারণ নিচস্থ গ্রহ যে ভাবে থাকবে সেই ভাবকে একদম সর্বনাশ করে দেয়।
এটা স্বাভাবিক ব্যাপার। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক ঝুড়ি আপেল রেখেছেন, তার মধ্যে একটা বেশ কিছুদিনের পচে যাওয়া, একটুখানি গায়ে একটু দাগি হয়েছে, নরম নরম হচ্ছে, সেই আপেলটাও এক ঝুড়ি আপেলের সাথে রেখে দিয়েছেন। তাহলে দেখবেন দিন তিনেকের মধ্যে এক ঝুড়ি আপেল ওরকম দাগি হয়ে যাবে এবং গাগুলো নরম নরম হয়ে যাবে, তাই তো? অর্থাৎ নিচস্থ গ্রহ আর পচা ফল দুটো একই জিনিস, যে ভাবটায় থাকবে সেই ভাবটাকেই 12টা বাজিয়ে দেবে। পঞ্চম মানে সুখ ভাব বলা হয়। সুখ আপনি পাবেন না যদি না প্রতিকার করেন। কেন? তার সাথে দেখবেন ছেলের হরোস্কোপে কাল সর্পদোষ রয়েছে, এটা করতেই হবে। এবং তার সাথে সাথে আপনি শারীরিক কষ্টতেও ভুগছেন, ঠিক না ভুল? আর কি বলতে পারি বলুন? আমি বলবো এই প্রবলেমগুলোকে শর্ট আউট অবশ্যই করা যাবে। এইগুলো হরোস্কোপের ছোট 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 প্রবলেম। এই তো ছেলে, বাচ্চা ছেলে মানে একটা চারা গাছ, চারা গাছকে সোজা করতে গেলে যেমন একটু সাইডে লাঠি দিয়ে প্যাকাটি দিয়ে বেঁধে দিলেই সোজা হয়ে যায়, সেরকম একটা ছোট্ট কিছু প্রতিকার করলে এগুলো সমাধান করে দেওয়া সম্ভব। ঠিক আছে? আপনি আসানসোলের চেম্বারে আপনি আমার সঙ্গে দেখা করুন, সেটা সব থেকে বেস্ট অফ দে। তাই তো? রানীগঞ্জ থেকে আসানসোলটাই কাছে পড়ছে তো? একদম। আপনি টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে ফোন করুন, জেনে নিন আমি কবে থাকছি। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, বুকিং নাম্বার 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজে পোস্টার বিজ্ঞাপন বা নামে অযথা বিভ্রান্ত না হয়ে সরাসরি বুকিং নাম্বারটা মিলিয়ে যোগাযোগ করতে পারেন। যাদের জন্ম সময়, জন্ম তারিখ সঠিক জানা নেই, সেক্ষেত্রেও হোরাতন্ত্রের মাধ্যমে দাদা তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সমস্যার সঠিক সমাধান করে থাকেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন। দাদা, একটু আগে আপনি খুব সুন্দর একটি কথা বললেন যে ভাগ্যকে তো সত্যি আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা ভাগ্যকে ব্রাশ আপ করে দিতে পারি, যাতে আমাদের মনের সুপ্ত ইচ্ছা কিছুটা হলেও আমরা পূর্ণ করতে পারি। একদম একদম একদম। এই যে এই জাতকটি দেখো, আজকে দুটোই ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ভাগ্যপতি নিচস্থ, আর একটি বাচ্চা ছেলের ব্যাপারে। ফোন অনেক তো ঢুকছে, আলোচনা করলে তোর ফোন ধরা যায় না, সেই জন্য বলি পঞ্চম ভাবে শনি রবি নিচস্থ। আমি একটু মানে ওই মায়ের কথা বলি, সেই মাটি তার ছেলের উন্নতি চায়, অথচ ছেলের দেখা যাচ্ছে পঞ্চম ভাবটা, যেটা আমরা বলি মন। মন যদি আমরা কথায় কথায় কি বলি, মন দিয়ে পড়াশোনাটা করিস, অর্থাৎ মন যদি আমরা না দিতে পারি, কোথাও মনোসংযোগ যদি না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও উন্নতি আনতে পারবো না। আর ওইদিকে ছেলেটিকে দেখা যাচ্ছে, দেখো আলোচনা যেটা করলাম ফোন ধরে, সেই ছেলেটি মেদিনীপুর থেকে ফোন করেছিল, তার ভাগ্যপতি অষ্টম স্থান, অর্থাৎ সব কাজে এগিয়ে গিয়েও সে বাধা পাচ্ছে, তাকে পেছিয়ে আসতে হচ্ছে। ভাগ্যপতি যদি অষ্টম স্থানে থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, তাহলে সেক্ষেত্রে হয় কি, ভাগ্যের বর্ধনশীলতা কমে যায়। অর্থাৎ তোমার যতই ট্যালেন্ট থাকুক না কেন, তোমাকে দিয়ে আমি জল বাওয়ানোর কাজ দিচ্ছি, দেখবে একটা টাইমে ট্যালেন্ট চলে যাবে, তখন শুধু জল বাওয়াটাই তোমার কাজ। সেই জন্য কর্মক্ষেত্রে যেমন তার গুণাগুণ বিচার করতে হয়, একাডেমিক কোয়ালিফিকেশন বিচার করতে হয়, একাডেমিক কোয়ালিফিকেশন বিচার করার পর কর্ম, সেই রকম হরোস্কোপেও আমি বিচার করি আগে ভাগ্য। তুমি তো খাটবে তো গাধার মতন খাটতে পারো, কি ঘোড়ার মতন দৌড়াতে পারো। ঘোড়াও দৌড়াতে দৌড়াতে দেখলে ভাগ্য এতই খারাপ, পায়ের তলায় হয়তো একটা হরহরে কিছু জিনিস পড়েছে, একদম মুখ থুবড়ে পড়লো ঘোড়া। এরকম ঘটনাও ঘটেছে, ঘোড়া দৌড়াতে দৌড়াতে পাস্কেট করে পড়ে গেছে, সেই ঘটনাও ইতিহাসের মধ্যে রয়েছে। অনেক ঘটনা এরকম ঘটেছে। মানে ঘোড়া মানেই যে দৌড়াবে বাঘের মতন, ঘোড়া মানেই যে দৌড়াবে বন্দুকের গুলির মতন, সেটা সম্ভব না। ভাগ্য যদি তোমাকে সাথ না দেয়, তুমি ঘোড়ার মতন দৌড়াও আর মানুষের মতন দৌড়াও, যেটাই করো না কেন, ভাগ্য কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সঠিক জায়গায় পৌঁছানোর আগেই তোমাকে ফেলে দেবে। এটা আমরা মহাভারতের কর্ণের কথাতে অবশ্যই কর্ম তার ফল ভোগ করবে, সেই ফলটাকে কিন্তু কাটাতে হবে আমাদের এ জন্মের কর্মকে দিয়ে। আর যদি এই ভাগ্যের সহায়তার কথা বলি, আরো একটা উদাহরণ দিচ্ছি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের কথাটা মাথায় রেখো। ঠিক আছে? দৌড়াতে তো খরগোশ সব থেকে বেশি পারত, জিতলো কিন্তু কচ্ছপ, কারণ ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট। কর্ম করেছে, চেষ্টা করেছে, কিন্তু তার সাথে ওর ভাগ্যে যেটা ছিল সেই জন্য ফলটা হাতে পেয়েছে। না তো আমরা শুধু দৌড়েই যাচ্ছি, সারাদিন খেটে যাচ্ছি। একটা শ্রেণীর মানুষ সারাদিন খাচ্ছি, সারাদিন পর যখন হিসেব করে দেখছি সারাদিন পর 500 থেকে 700 টাকা হাতে রয়েছে, তা দিয়ে নিজে খাবো কি, বউ বাচ্চাকে খাওয়াবো কি, আর নিজের ডেভেলপমেন্ট করবো কি, নিজের ইচ্ছা পূর্তি তো অনেক দূরের কথা। এখনকার জেনারেশনের ছেলেপুলেদের প্রথম বার্তা যেটা, সেটা হচ্ছে
কর্ম তোমায় করতে হবে, চেষ্টা তোমায় করতে হবে, কিন্তু তার সাথে ভাগ্যটাকে কাজে লাগাও, তাহলেই ফল পাবে, না হলে ফল পাবে না। কোনোভাবেই সে পড়াশোনা হোক, চাকরি হোক, কর্ম হোক, ব্যবসা হোক, যাই হোক না কেন। অসংখ্য ধন্যবাদ রণজিৎ দা আপনাকে এত চমৎকার একটা এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত সুন্দর একটা এপিসোডের সাক্ষী থাকার জন্য। যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9874110320, এছাড়াও 8276853043 এই দুটি নম্বরে। সবাইকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভাগ্য দর্শন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।